আমরা ফোক মন্ত্রা। আমার নাম কবিপ্রিয়া দত্ত মজুমদার, আমি ভোকালিস্ট। হ্যালো, আমি শিলাদিত্য, আমি ফোক মন্ত্রার গিটারিস্ট। আমি প্রণয়, আমি ফোক মন্ত্রার বেসিস্ট। আমি রণধীর, আমি ফোক মন্ত্রার গিটারিস্ট প্লাস মাঝে মধ্যে ইউকেলেলেও বাজিয়ে থাকি। আর আমাদের আরো দুজন মেম্বার আছে, কিবোর্ডিস্ট দেবজিৎ ভট্টাচার্য আর অর্কপ্রভ সানাল আমাদের ড্রামার। ওরা কিছু কাজে আজকে ফেসে গেছে, তো আজকে আসতে পারেনি ওই কারণে। ফোক মন্ত্রা নামটা তো বুঝলাম, কিন্তু ব্যান্ডের নাম হঠাৎ ফোক মন্ত্রা কেন? ফোক বুঝলাম লোকগীতি প্রেম থেকে উঠে এসছে, কিন্তু মন্ত্রের সাথে তার কি সম্পর্ক? আধ্যাত্মিক নাকি লোকগীতির মধ্যে কোনো গুপ্ত মন্ত্র লুকিয়ে আছে? দেখো, আমরা যখনই কোনো কাজ করি খুব প্যাশনেটলি করি, ঠিক আছে? ফোক আমাদের প্যাশন বলে লাভ নেই, আমরা ফোক গান করতে ভালোবাসি, ফোক আমাদের ভীষণ প্রিয় একটা জিনিস। আর মন্ত্র, হ্যাঁ, মন্ত্র কথাটা কেন? না, আধ্যাত্মিকতার সাথে এটা কোনো যোগ নেই। মন্ত্র কথাটা এই কারণে যে আমাদের ব্যান্ডের মন্ত্রই হচ্ছে ফোক। আমরা ফোক নিয়ে কাজ করছি আর আমরা ফোক নিয়েই কাজ করব, তো এই জায়গাটা থেকেই আমাদের ব্যান্ডের নাম ফোক মন্ত্রা। আর না, এটার সাথে আধ্যাত্মিকতার কোনো যোগাযোগ। আমি আরেকটা কথা বলবো, বরং মন্ত্রটার সঙ্গে যেমন কোনো হোলি কোনো কিছু যোগ নেই, এর সঙ্গে যে জিনিসটা যোগ আছে দ্যাট ইজ দ্য স্পিরিট। অ্যান্ড স্পিরিটটাই আমাদের স্পিরিট হলো দ্য ওয়ে উই সি মিউজিক, দ্য ওয়ে উই পারসিভ মিউজিক। এটার মধ্যে আমাদের রুটসটা সবসময় রয়ে গেছে। তুমি যখন বলছো যে রুট অফ মিউজিক, like you're not only talking about Bangla music, whereas you're talking about the music that is created by the humanity of the world, right? Exactly. That is why you're celebrating the different forms of music in the world. সেটা নিয়ে বলো। See, celebrating the different form, yeah, that may be, কিন্তু the way I see, মানে আমার ব্যান্ড মেম্বাররাও নিশ্চয়ই সেরকমভাবে ভাবে, সেটা হলো what music is, it is a language too, and it is a language মানে হলো যেমন একটা বাচ্চা তার মায়ের কাছে যখন প্রথম শব্দটা শেখে, সেরকমই আমাদের সেটা সেটাকে কোনোদিনও বাংলা, হিন্দি, ইংলিশ, সেটাকে তার মাদার টাংয়ের পার্সপেক্টিভে কোনোদিনও ফেলা যায় না। দ্য হোল ডিভিনিটি অফ দ্য থিং, দ্য হোল হোলিনেস অফ দ্য থিং কামস ফ্রম আ ভেরি ইনোসেন্ট ফ্যাক্টর, আর ওটাই বেসিক্যালি আমাদের কাছে মিউজিক। সেকেন্ড প্রশ্ন, ব্যান্ডটা তৈরি হয় কিভাবে? মানে তোমরা সবাই একত্রিত হলে কিভাবে? আমরা একত্রিত হলাম বেসিক্যালি, আমরা সবাই একই কলেজে পড়ি, সবাই আমরা 6 জনই সেন্ট জেভিয়ার্স কলেজের স্টুডেন্ট। আর প্রায়শই আমরা ক্যাজুয়াল জ্যামিং করে থাকি কলেজে, তো ওরকমভাবেই আমাদের দেখা হয়। কলেজেরই একটা ফর্মাল অনুষ্ঠান হওয়ার কথা, সেখানে অডিশন হয়। তো শিলাদিত্য আমার সিনিয়র, ও আমার অডিশন নেয়, ওর ভালো লাগে আমার গান। তো আমরা ওই প্রোগ্রামটা করার পরে প্রণয়ের মাথায় আইডিয়াটা আসে যে এরকম একটা প্রজেক্ট করা গেলেও যেতে পারে, যে এই মেয়েটা তো গাই মোটামুটি, ফোকটা খারাপ গায় না, তো একটা করা যেতে পারে। তখন আমি সিনে নেই, আমি এসব কিছুই জানি না। হঠাৎ একদিন আমি খুব হন্তদন্ত হয়ে পরীক্ষার ফর্ম ফিল আপ করতে নাকি একটা করতে মাঠের মধ্যে দিয়ে দৌড়ে যাচ্ছি, আমায় হঠাৎ ওরা ধরলো যে শোন না কথা আছে। এখন কথাটা তো বলতে পারবো না, অনেক কাজ আমার। তো না, তোকে শুনতেই হবে কথাটা, যে এরকম একটা প্রজেক্ট আমরা ভাবছি করার কথা, ফোক মন্ত্রা নাম ভেবেছি। প্রণয় বললো, বললাম যে হ্যাঁ আমি তো রেডি, কিন্তু তারা আমি এসে কথা বলছি, তো আমি কাজকর্ম সেরে এসে বসে সাথে কথা বললাম যে কি ব্যাপারটা। তখন ওরা বললো যে আমরা এরকম তো ফোক রক জাতীয় একটা কিছু করার চেষ্টা করছি, যে ফোক গানগুলো কভার করব, নিজেরাও কিছু গান তৈরি করব, নানা রকম ওয়ার্ল্ড ফোক। তোকে কিন্তু অনেক কাজ করতে হবে এর উপরে। তো এইভাবেই আমাদের বেসিক্যালি। তারপর হঠাৎ আমরা একদিন জাম করলাম, 2 দিনের মাথায় কম্পিটিশন, ধ্যান ত্যান অনেক কিছু করে ফেলাম। তো তারপরে তখনও সার্টেন ছিল না যে কত দূর আমরা এগোতে পারবো, বাট এখন আমরা প্রায় 7 মাস কাটিয়ে ফেলেছি একসাথে। 7টা মাসে আমাদের ইচ্ছেটা সবার এক, তো এই একটা ইচ্ছের জায়গা থেকেই ফোক মন্ত্রা। প্রথমেই মাথায় আসে ওর কথা, কারণ সেই সময় দাঁড়িয়ে কলেজে আমরা যে কজন গায়ক গায়িকাকে চিনতাম, খুব একটা যে আমাদের কারোর পছন্দ ছিল তা নয়, কিন্তু ওর ভয়েসটা সামহাও আমাদের খুব আলাদা লেগেছিল। তো আমরা ভেবেছিলাম যে চলো একসাথে একদিন বসি, একটা দিন কাজ করা যাক, দেখা যাক, অত পরের চিন্তা করব না। আমাদের কাছে ক্যালকা সিএমসিতে বাজানোটা মানে উই হ্যাড নাথিং। আমাদের সিএমসিতে যখন বাজাই, মানে আমাদের 3টে গানই প্রিপেয়ার করা ছিল, আমরা 3টে গানই যাই। এবং সেই কলেজে সেই একটা গল্প, এখানে আমি আমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করতে চাই।
আমি সেদিনকে কলেজ থেকে বেরিয়েছি, খুব বৃষ্টি পড়ছে, আমরা সবাই, আমি তো ভাবছি অলরেডি দেরি হয়ে গেছে, খুব কষ্ট করে আমরা ফোন টোন করে স্লট ঠট পিছিয়েছি যে প্লিজ একটু দেখো তোমরা। গেছি, ইতিমধ্যে আমাদের যে ড্রামার সে প্রায় কখনোই তাকে খুঁজে পাওয়া যায় না আর কি। এবার তখনও যে সেদিনকেও কলেজে নেই, তাকে ফোন করা হচ্ছে, সে তখনও ঘুমাচ্ছে বাড়িতে, তার মা ফোন তুলে বলছে। তো যাই হোক, তাকে কোনো রকমভাবে একজন গিয়ে বাড়ি থেকে তুলে ঠুলে আনলো। তারপরে যেই মোমেন্টে আমরা ওখানে পৌঁছেছি, হলে এন্টার করেছি, একটা খুব ভালো ব্যান্ড পারফর্ম করছে। আমি তখন পাশে প্রণয় ছিল, প্রণয়কে আমি বললাম, প্রণয় আমি না উঠবো না, চল বাড়ি চলে যাই, আমি পারবো না, এটা করতে অসম্ভব। আমি সেখানেও একজন ফিমেল ভোকালিস্ট ছিলেন, আর ও তার গলা শুনে আমি খুব, মানে আমার একদম সেলফ এস্টিম এখান থেকে এখানে, সে আমাদের খুব ভালো বন্ধু, সেলফ এস্টিম এখান থেকে এখানে নেমে গেল। প্রণয় খুব বকাঠকা দিল আমাকে, যা পারবি তাই কর। তো আমরা তো তাও করলাম পারফর্ম, কিন্তু স্টেজে ওঠার পরে একটা কিছু হয়, মানে অ্যাজ এ মনে হয় স্টেজটা যেন আমারই জায়গা, আমাদেরই জায়গা। স্টেজে তখন আর কে সামনে দেখছে বা কে আমার থেকে বেটার গাইলো খারাপ গাইলো ওটা মনে হয় না। তখন মনে হয় আমাকে আমার 100% দিতে হবে, আর আমি পারবো, এটাই আমার জায়গা, আমি কেন পারবো না। তো যাই হোক, পারফর্ম করলাম, আমাদের থেকে আরও অনেক ভালো অনেকে পারফর্ম করলো। প্রথমে ভেবেছি রেজাল্ট অব্দি ওয়েট করতে হবে না, কিছু তো হবে না, তো তাও কি মনে হলো, ওরা বলে না না থাক। তো সেটা আমাদের অন স্টেজ প্রথমবার ওঠা, আর সেখানে আমরা ফার্স্ট রানার আপ হই। এবার সেই মোমেন্টটা আমি ভুলতে পারবো না আর কি, আমি অত ভয় ছিল কি হবে হবে, সেখান থেকে এই জায়গাটা। তো আর তারপর থেকে আমাদের বন্ডটা বোধ হয় একটা আরো, মানে আমরা বিফোর বিং ব্যান্ড মেম্বার্স আমরা সকলে আসলে খুব ভালো বন্ধু, যার জন্য আমাদের ব্যান্ডে অবভিয়াসলি ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, বাট একটা অদ্ভুত বন্ড আছে আমাদের, যেটা হয়তো কোনোদিন কেউ ভাঙতে পারবে না। সবই এই ঝগড়া ঝামেলা যাই হোক না কেন, সেটা তো এই একটাই কারণের জন্য, ব্যান্ডটার জন্য। আর যেটাই হয় না কেন সেটা ব্যান্ডটার ভালোর জন্যই হয়। তৃতীয় প্রশ্ন, সবাই তো রক মেটাল নিয়ে কাজ করছে, নিজেদের মতো করে লড়ছে, তোমরা হঠাৎ ফোক নিয়ে এক্সপেরিমেন্ট করছো কেন? লোকগীতিকে ভালোবেসে, নাকি আলাদা কিছু করার স্পৃহা থেকে, নাকি দুটোই? তুমি বললে মানে নিজেদের মতো করে কিছু করার জন্য কিনা, সেটা তো বটেই, প্লাস দুটো ভালোবাসা তো থাকেই, একটা লোকগীতি মানে নিজেদের ব্যাপার একটা যেটা থাকে, মাটির টান একটা বলতে পারো। তো এবারে আমরা যেটা করছিলাম, মানে আমরা রক মেটাল তো সবাই করছে না, এবারে আমাদেরও ইচ্ছা ছিল এরকম কিছু একটা করার, কিন্তু পরে গিয়ে দেখলাম যে মানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে, কিন্তু মানে একটা টান যে থেকে যাচ্ছে না, ওটা একটা অন্য জিনিস। মানে পড়ছি সেন্ট জেভিয়ার্স কলেজে, মানে সেখানটায় চারিদিকটা যখন তাকাচ্ছি, মানে বাঙালিদের মানে বাঙালি হয়ে ওঠার চেষ্টাটা না একটু অন্যরকম হয়ে যায়। মানে আমরা বলতে গেলে কলেজে মানে মানুষের থেকে অমানুষ বলতে গেলে যা বোঝায় আমরা হচ্ছে তাই, হ্যাঁ। মানে এবার কতগুলো অমানুষ খুঁজলে যা পাওয়া যাবে তারা হচ্ছে আমরা এই কজন নমুনা এখানে বসে আছি, আর কিছু পাওয়া যাবে হচ্ছে ছোটুর দোকান, সেটা হচ্ছে আমাদের সেন্ট জেভিয়ার্স কলেজের পেছনে একটি চায়ের দোকান আছে, যেখানে আমরা জেনারেলি আড্ডা ফাড্ডা মারি। তো এই জায়গা থেকে আমাদের মনে হলো যে না ঠিক আছে, কলেজে সবাই এতজন এত কিছু করছে, আমরা তাহলে একটু মানে ভিতরের জিনিসটা টেনে আনি না কেন, বাইরে নিয়ে আসি না কেন। এবার দেখা গেল মানে যে একটা খিচুড়ি তৈরি হচ্ছিল, খিচুড়ি থেকে হঠাৎ বিরিয়ানি একটা বেরিয়ে গেল, এরকম একটা ব্যাপার হয়ে গেল গোটা জিনিসটা। তো সেইখান থেকে আমাদের বলতে গেল ভালোবাসা একটা থাকে, সেই ভালোবাসা টানটাও রয়েছে গানগুলোর মধ্যে। একটা নতুন ধরনের এক্সপেরিমেন্ট করার চেষ্টা, যেটা নতুন ধরনের বলা ভুল, অনেকেই করেছে, প্লাস আমাদের একটু যে থাকে ব্যাপারটা, সেটাও গানগুলোর মধ্যে রয়েছে, নিজেদের একটা ভাইব রয়েছে গানগুলোতে, একটা অন্যরকম ব্যাপার, মানে আমরা নিজেদের মধ্যে ফিল করতে পারি ব্যাপারটা। ওখানে একটা মন্ত্রটা আছে যে আমাদের টাচটা, যেটা বলবো আমাদের একটা মানে কোথাও তো একটা নিজস্ব টাচ আছে, সেটাও হয়তো মানে ফোকটা তো আছে, সঙ্গে একটা আমাদের মন্ত্র আছে বলা যেতে পারে। ফোর্থ কোয়েশ্চেন, শিলাদিত্যর সঙ্গে মিউজিক নিয়ে একটু হোয়াটসঅ্যাপে কথা হয় মাঝে মধ্যে, তাতে জানতে পারলাম যে ফোক মান্ত্রা ইজ ইনটু ওয়ার্ল্ড মিউজিক। ইউটিউবে ভিডিওতে দেখলাম ও সুজানা কভার করতে তোমাদের, which is a very old 19th century স্টিফেন ফস্টার মিনস্ট্রেল সং। সেখান থেকে লালন ফকিরের বাড়ির পাশে আরশিনগর করছো, which builds a huge musical bridge. জনার ডাইভার্সিটি এবং ইনফ্লুয়েন্স নিয়ে তোমরা কি বলবে? জর ডাইভার্সিটি বা ইনফ্লুয়েন্স, হ্যাঁ, এটাতে সব থেকে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হলো ইটস মিউজিক অ্যান্ড মানে ইটস আ মানে আই এম জাস্ট গিভিং ইউ আ কোয়েশ্চেন যে লালন বা লেনন এই দুটোর মধ্যে হতে পারে একজনের মতবাদ দেহতত্ত্ব, আরেকজন পলিটিক্যালি প্রচণ্ড ব্রাশড একটা পার্সন, প্রচণ্ড ব্রাশড একটা পার্সন যে নিজের সময় নিজের সব কিছুকে পারসিভ করছে নিজের লেখায়, এবং হি ইজ পোরিং হিজ সেন্টিমেন্টস ইনটু হিজ ওয়ার্ডস, ইনটু হিজ লিরিক্স। কিন্তু মানে একটা টাইমের পর ইটস
নট সামথিং যেটা টাইমটা থেকে যায়। মানে ফর এক্সাম্পল একটা মুভমেন্ট লাইক হিপি মুভমেন্ট, একটা মুভমেন্ট লাইক আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অনেক কিছু ফর্ম অফ মিউজিককে চেঞ্জ করলো, একটা অনেক টোনাল ভ্যারিয়েশন আসলো, অনেক সব কিছু আসলো। আর তারপরে যেই কথাটা আমি বলবো সেটা হলো এর আগের কোয়েশ্চেনটা যেটা ছিল সেটা হলো আমরা ডিফিউজ করছি। ইটস নট সামথিং, মানে সিরিয়াসলি বলছি, উই আর নট ডিফিউজিং এনিথিং, we all have our individual backgrounds from where we come, ঠিক আছে, from where we have come, আর আমরা সেইটাকে যতদূর জানি we just try to communicate it into our style. For example, Ronor Agagora, Rono is much more a Rono, or Orko is always a progressive guy. On the other hand, Sheila is a classic rock guy যে সারাক্ষণ ভ্যান হেলেনের উপর পড়ে আছে, জুডাস প্রিস্ট শুনছে এবং আয়রন মেডেন নিয়ে নেশা করছে। কবি অন দ্য আদার হ্যান্ড, আমাদের ভোকালিস্ট, ও ইন্ডিয়ান ক্লাসিক্যালটা শিখেছে অ্যান্ড শি ইজ ক্লাসিক্যালি ট্রেন্ড, শি ইজ এ নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যালটাও শিখেছে। আমি আমার যাদের কাছে শিখেছি, যাদের কাছে শিখতে যেতে পারাটা আমার সৌভাগ্য হয়েছিল, বোধিদা, রোহিত মুখার্জি, তাদের কাছ থেকে আমার লিসেনিং, আমি তাদের কাছ থেকে মানে যেতে পেরে প্রচণ্ড পরিমাণে, মানে আমার যোগ্যতা কোনোদিনও তা না, আমি প্রচণ্ড পরিমাণে কিছু জ্যাজ আর্টিস্ট, কিছু ব্লুজ আর্টিস্ট, অনেক কটা ফর্ম অফ মিউজিক, ফাঙ্ক পারসিভ করেছি। এবার 6 জন মিলে যখন কাজ করছি, ইটস নট সামথিং কোথায় মেটাল আসছে, কোথায় জ্যাজ আসছে, কোথায় ব্লুজ আসছে, কোথায় ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক আসছে, কোথায় কি আসছে। কারণ আমি হয়তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকটা কম বুঝি, কবি ওটা বোঝে। শিলার ওয়ে অফ এক্সপ্রেশনটা একরকম, রনর ওয়ে অফ এক্সপ্রেশনটা আরেক রকম, আর ওয়ে অফ এক্সপ্রেশন ইজ দ্য জব ফর আস। তোমাদের ইনফ্লুয়েন্স নিয়ে কিছু বলো। আচ্ছা, এটা কিন্তু এর কি পলিটিক্যালি অ্যাপলিটিক্যাল কোয়েশ্চেন? না, সেরকম কিছু না, মানে তোমার যা ইচ্ছে বলো, বিকজ উই বিলিভ ইন ফ্রিডম এন্ড ফ্র্যাটার্নিটি। না, ফ্রিডম অফ স্পিচ এমনিতেই ভোটের মার্কেট, খুব গরম মার্কেট এখন। সো দ্য জোকিং ওয়াজ ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ। এনিওয়েজ, জোকিং, আমার ইনফ্লুয়েন্স বলতে গেলে প্রচন্ড পরিমাণে ব্লুজ আর্টিস্ট লাইক বিবি কিং, টি-বোন ওয়াকার। অন দ্য আদার হ্যান্ড, জাকব আস্তোরিয়াস, প্রচন্ড পরিমাণে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, প্রচন্ড সিম্ফনিজ, হারমোনিজ, আর প্রচন্ড পরিমাণে ফাঙ্ক, টাওয়ার অফ পাওয়ার, বিশেষ করে রকো প্রেস্ট্রিয়া। আর বাকিদের আমারটা বলছি, আমি তো শুনলে প্রণয়ের কাছে যে আমি ক্লাসিক্যালি ট্রেন, তো আমি ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল গান বাজনা খুব শুনি আর কি। আর আমি প্রচন্ড পরিমাণে বলিউড শুনি, যেটা আমাকে প্রণয় সারাক্ষণ বলে যে না বলিউড শুনিস না, কিন্তু আমি প্রচন্ড পরিমাণে বলিউড শুনি। এটাই, মানে আমার সেরকম কোনো স্পেসিফিক আর্টিস্ট বললে হয়তো আমি বলতে পারবো না। আমার বলিউডে বলতে গেলে আমার এআর রহমান, তো মানে কি বলবো, না বললেই চলে, উনি তো আছেনই। তাছাড়া এমনিতে, আর তাছাড়া ফোক নিয়ে যেহেতু কাজ করছি, আমি আগে শুনিনি খুব একটা বেশি, আমি ওদের পাল্লায় পড়েই খুব শুরু করি শুনতে। সবার আগে অবভিয়াসলি আমি ফিডলার স্ক্রিন শোনা শুরু করি, তো প্রচন্ড মানে স্বাভাবিক, শুনতেই হবে, কিছু করার নেই। তো ওদের থেকেও একটা বিভৎস ইনফ্লুয়েন্স, তো এইটাই। ওরা প্রণয় তো বললো যে আমার শোনার মানে আমি কি ধরনের গান বাজনা শুনি, ঠিকই বলেছে। মানে আমি বিভৎস পরিমাণে ক্লাসিক রক ব্যাপারটা ভীষণ পছন্দ করি, মানে ওই বিভৎস একদম মানে। আর ফোক মান্ত্রা যখন করতে এসেছিলাম, খুব স্বাভাবিকভাবেই আমাদের জ্বরটার কথা মাথায় রেখে কিছু আর্টিস্ট আমরা হয়তো শুনিনি, আমরা নতুন করে শোনা শুরু করেছিলাম। তাদের মধ্যে যেটা কবিপ্রিয়া বলল, অর্ক মুখার্জি,
ওনার কথা না বললেই নয়, কারণ আমাদের যে কনসেপ্টটা তোমরা দেখলে যে আমরা কি কনসেপ্ট নিয়ে ব্যান্ডটা বেসিক্যালি করছি, তো কনসেপ্টটা তো একদমই ওনারই কনসেপ্ট। আমাদের বলতে কোনো দ্বিধা নেই, মানে যেটা সত্যি কথা সেটা আমাদের কাছে সত্যি কথা। তো একটা কথা বলবো যে ওনাকে আমরা অনুকরণ করছি না, ঠিক আছে, আমরা ওনাকে অনুসরণ করছি। আর ওনার গান বাজনা তো ভীষণ বড় ভক্ত আমরা প্রত্যেকেই। ইভেন ওনার প্রত্যেকটা শো আমরা অ্যাটেন্ড করি এবং ওনার থেকে প্রত্যেকটা মুহূর্তে আমরা নতুন নতুন কিছু শিখি। এবং আমি আরও একটা ব্যান্ডের নাম বলবো বাংলাতে এই মুহূর্তে, ফকিরা। তো তিমিরদাদের কথা বলবো, কারণ তিমিরদারা এই ফোক মিউজিকটাকে নিয়ে কাজ করছে বেসিক্যালি, ফোক রক বিষয়টা। তো তিমিরদা এই জিনিসটা অনেক ভালো বোঝে। তো তিমিরদাকে দেখেও আমরা কিছুটা পরিমাণে ইন্সপায়ার্ড, কারণ আমরা ফোক রক তো করি। কারণ আমাদের ইউটিউবে তোমরা দেখেছো আমাদের ভিডিও, কারণ আমরা কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম পাল তুলেতে, তো সম্পূর্ণ তোমরা জানো যে সেটা কি ধরনের চল। তো ফকিরাও আমাদের একটা ইন্সপিরেশন, ফকিরা, ফিডলার্স গ্রিন। তো এই আমার ইনফ্লুয়েন্সটা মানে বলতে গেলে আমার গিটার শেখাটা একটু বলতে হয় তাহলে। মানে প্রথম যখন আমি আমার পাশের বাড়িতে, মানে আমার একটা দাদা থাকে আমার পাশের বাড়িতে, তো একদিন বিকেলবেলা কিছু করার নেই, বসে আছি, তখন ক্লাস 10 পরীক্ষা হয়ে গেছে, মাধ্যমিকটা জাস্ট হয়েছে, বসে আছি। এবার হট করে ডাকলো রানা বাড়িয়া, গেলাম, বলে একটা জিনিস দেখাচ্ছি দেখ। জাস্ট আমাকে 2 ঘন্টা জাস্ট বসিয়ে রাখলো। জাস্ট একটা শো ছিল লাইভ অ্যাট অ্যানাহেম, জো স্যাট্রিয়ানি। মানে ওই লোকটা মানে আমাকে যে কি ইনফ্লুয়েন্স করেছে গিটারটা তুলে ধরার জন্য, মানে জাস্ট মানে আমি শুনলাম, শুনে মনে হলো না এবার কিছু করতে হবে, গিটারটা আমাকে বাজাতে হবে। মানে জাস্ট ওই লোকটার বাজানো আমার যে কি ভালো লাগে, মানে বলতে গেলে আই বিলিভ ইন ট্রিপল জে, জো স্যাট্রিয়ানি, জিমি হেনরিক্স আর হচ্ছে জন পেট্রুচি। মানে এদের আমি পাগলের মতো ফ্যান। আর অন্য দিকে যদি একটু বলো, আমার ব্লুজটা খুব ভাল লাগে, সেদিক থেকে আমার বিবি কিং 1 নম্বর, বাডি গাই বা মাডি ওয়াটার্স, এরা তো আছেই। মানে এদের বাজনা আমার মানে জাস্ট ভেতরে একটা বাজে, মানে একটা অন্যরকম মনে হয় নিজেকে। এখানে আমি একটা কথা বলবো, প্রণয়ের যে মানে লিসনিং যে ব্যাপারটা বললো, এখানটায় মানে আমি ফোক মন্ত্রের আগে আমি, প্রণয় আর আমাদের ব্যান্ডের যে ড্রামার অর্ক, আমরা 3 জনে একসাথে 2-3টে প্রজেক্ট করেছিলাম। তো সেখানে আমি একটা জিনিস খুব লক্ষ্য করতাম, মানে আমার, প্রণয় আর আমাদের যে ড্রামার অর্ক, এদের 3 জনের মধ্যে একটা অদ্ভুত রকম কানেকশন আছে। মানে ধরো আমি একটা কিছু বললাম যে অর্ক এরকম একটা টাইপের কিছু বাজা, এবারে তখন হট করে প্রণয় বললো যে ঠিক আছে এইখানটা আছে এরকম, এটা আরেকটু হালকা স্লাইটলি চেঞ্জ কর। জিনিসটা চেঞ্জ করলো যে মানে ওই যে একটু চেঞ্জ হলো বা গোটা ব্যাপারটা একটা অন্যরকম সাউন্ড করলো। মানে আমাকে হয়তো বলছে যে তুই এই কর্ডটা বাজা, একটু ইনভার্স করে বাজা, এবার আমি সেটা বাজাচ্ছি, ও আবার সেটার বেস লাইনটা একটু অন্যভাবে বাজাচ্ছে। এবার গোটা জিনিসটা একটা অন্যরকম সাউন্ড করে তখন। মানে ও যে মানে আমাদের ব্যান্ডে বেসিস্ট বলবো না শুধু, মানে একটা ব্যাকবোন হিসেবে বলা যেতে পারে। মানে ও কি আমাদের ব্যান্ডে ও একজন অর্ক তো বটেই, মানে ও সমস্ত ওসি ও লেখে, ও কম্পোজ করে। আমাদের খুব যে কটা ওসি আছে, হ্যাঁ যে কটা খুব কমই আছে, মানে আমাদের ফোক মন্ত্রের ওসি বলতে এখনো খুব হ্যান্ডফুল, খুব কম। যে কটাই আছে সব কটাই প্রণয়ের লেখা, প্রণয়ের কম্পোজ করা। তাছাড়া প্রণয়ের কাছে দিনের পর দিন, রাতের পর রাত খুব অত্যাচারিত হতে হয়। ও একটার পর একটা গান আর লেখা পাঠিয়ে যায়, একটু পর পরে রিভিউ দেয়। আমার একটা কথা বলার আছে, প্রণয় যখন ফার্স্ট কোনো একটা গান লিখে ওর প্রথম কাজ হচ্ছে আমায় আর শিলাকে পাঠানো, শিলাদিত্য আর কি, ওকে পাঠানো। এবার পাঠিয়ে জাস্ট কিছুক্ষণ হয়তো আমি মানে আমি ধরো হোয়াটসঅ্যাপে তখন অনও নেই, আমাকে পাঠালো, দেখলাম 10-15 মিনিট পর আবার কতগুলো SMS ঢুকলো, গানটা শুনেছিস, গানটা শুনেছিস, গানটা শুনেছিস। দাঁড়া ভাই, মানে ওই গানটা শুধু পাঠানো না, গানটা শুনলাম কিনা সেটা অবধি খবর রাখা ওটা ওর দায়িত্ব। তো এইভাবেই আমরা যেভাবে ব্যান্ডের সাউন্ডটাকে নিয়ে ভেবেছিলাম, তো আমরা সবাই মিলে আমাদের সবকিছু দিয়ে ব্যান্ডটাকে, সাউন্ডটাকে এরকম ভাবে মানে যেভাবে দেখেছিলাম সেভাবে করার দিকে এগোচ্ছি বেসিক্যালি। দেখা যাক কি হয় পরে। একটা জিনিস তোমরা একসাথে সবাই মিলে স্বীকার করো আজকে, তোমরা কি রকের ফিলোসফিতে বিশ্বাস করো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। ব্যাস, নেক্সট কোয়েশ্চেন ইজ তোমরা কি ফোকের ফিলোসফিতে বিশ্বাস করো? অবশ্যই হ্যাঁ। এবার আমার একটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ বলো। সেটা হলো রকের ফিলোসফিতে বিশ্বাস করি, ফোকের ফিলোসফিতে বিশ্বাস করি, তার মানে আর অন্যান্য অনেক ফিলোসফিতে বিশ্বাস করি। আমি সেটাই আসছি। তাই প্রশ্ন করছি যে তোমাদের জনারটা যেহেতু ফোক রক ঘেঁষা, তাই জন লিননের কথা কোট করেই বলছি, হি সেড অল দ্য ওয়ার্ল্ড ইজ ওয়ান। আবার আমাদের ইন্টারভিউতে অর্ক মুখার্জি বলেছিলেন যে
let's not fool each other just by saying that the world is one. The world ain't one. The world is beautiful just because the world is different. এই দুটো ফিলোসফি কিন্তু বেশ কন্ট্রাডিক্টরি, বাট ইউ গাইজ ফলো বোথ দ্য জনার্স অফ ফোক অ্যান্ড রক। সো তোমাদের কি এরকম কোনো ফিলোসফি আছে আলাদা করে, নাকি তোমরা দুটোকেই ফলো করো? কি বল? আমি একটা জাস্ট কথা বলবো, মানে এই যে ডিফারেন্ট ব্যাপারটা হচ্ছে না, মানে এই ডিফারেন্ট ব্যাপারটা যদি না থাকতো তাহলে মানে একটা ব্যাপার হলে না মানে জগা খিচুড়ি হয়ে যাওয়ার, যেটা লেনিন বলেছেন। অবভিয়াসলি উনি একজন মানে বিশাল বড়, মানে তাকে আমি মানে কনফ্রন্ট করাটা উচিত নয়, বা আমি সেটা কনফ্রন্টও করছি, আমি জাস্ট নিজের একটা ভিউ দিচ্ছি। মানে যদি ডিফারেন্ট না হতো দেশটা, তাহলে সবাই একরকম হয়ে যেত। এবারে ধরো তুমি আইনস্টাইন হলে, আমিও আইনস্টাইন হলাম, এবার ব্যাপারটা কি হলো, মানে তুমি একটা কথা বলছো, আমি একটা কথা বলছি, এবার দুজনের জিনিসটা কখনোই মিলছে না, ব্যাপারটা মিলছে না। মানে আমি ধরো স্যাক্রিয়ানি এক ধরনের গিটার বাজাচ্ছে, এবার আমি সেম জিনিসটা ফলো করে একই ধরনের গিটার বাজাতে যাচ্ছি, এবার দুজনের মধ্যে কি একটা ঝামেলা লাগছে, মানে ঝামেলা ঠিক না, মানে ব্যাপারটা একরকম হয়ে যাচ্ছে, এক ধরনের জিনিসপত্র হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা হলো তুমি লেনিনের কথা বললে, দ্য গ্রেট অর্কদার কথা বললে, মানে নিজেকে মাঝে মাঝে মানে অর্কদাকে একখানা এই বছরই একটা শোতে বাইরে বেরিয়ে বলেছিলাম কি যে জীবনে লিওনার্ড কোহেনকে দেখিনি, তার মানে সেইটার কোনোদিন আফসোস হবে না। তার কারণ হলো তোমাকে দেখেছি, তোমাকে এত সামনে থেকে দেখলাম। কবির সুমনকে শুনেছি, অর্ক মুখার্জিকে দেখেছি সামনে, এবং অর্ক মুখার্জিকে শুনেছি সামনে থেকে, এবং দেখেছি সামনে থেকে। এবং অর্কদা অ্যাজ আ পার্সন, তো অর্কদা আমাদের কেউ, আমরা এরকম বলছি না যে আমাদের প্রচন্ড খুব কাছের লোক, এরকম কিছু না, কিন্তু অর্কদা ইজ সাচ টাইপ অফ আ গাই যার সঙ্গে কথা বললে তুমি কোনোদিনও বুঝতে পারবে না যে তুমি লোকটাকে চেনো, মানে লোকটা তোমাকে চেনে না এবং তুমিও লোকটাকে চেনো না, মানে ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল উইথ হিম। এবার আমি কোনো কথাকেই মানে কন্ট্রাডিক্ট না করে একটা কথা বলছি যে জাপল সাত্রের একটা খুব বিভৎস কোট আছে, যে কথাটা আমি বিশ্বাস করি, সে লাইফ ইজ এ লার্নিং হাউ টু ডাই, অ্যান্ড লাইফ উইল টিচ এভরিথিং ফ্রম দ্য ফিলোসফি to the components of music, to what we produce, and everything. It's the life, it's the whole journey. শেষ প্রশ্ন, যে তোমাদের ওসি নিয়ে তো কথা বললেই আগে, তো বলো তোমাদের ওসি ফসি কবে বেরোচ্ছে? অ্যালবাম, ইপি, অনেক তো থাকে জিনিসপত্র, নিজেদের গান শোনানোর ব্যাপার, বলো কবে কি হচ্ছে? আমরা না অলমোস্ট 7 মাস একসাথে কাজ করে ফেললাম, তো সেই জায়গা থেকে দেখতে গেলে আমরা অলরেডি এর মধ্যে একটা রেকর্ড লেভেলের সাথে কন্ট্রাক্টেড। তো আমরা অ্যালবাম প্ল্যানিং করছি, আবার আমরা সব ব্যান্ড মেম্বাররা না একটা দ্বন্দ্বে আছি, অ্যালবামটা যে বের করব কজনের কাছে পৌঁছবে। প্রথম কথা, অ্যালবামটা কেউ কিনে শুনবে না। 2 নম্বর কথা, ডাউনলোড করতে কষ্ট, পাইরেসি রক্স, একদম পাইরেসি রক্স। তো সেটুকুও যদি কেউ শুনতো তাহলে একটা অ্যালবাম নিয়ে কাজ করার একটা পাইরেসিটা করুক, মানে আমাদের তাও শুনুক, হ্যাঁ তাও শুনুক, সেটাও তো শুনবে না, মানে ডাউনলোড করতেও কষ্ট। তো আমরা এই জায়গা থেকে ভাবছি যে অ্যালবামটা বের করব কি করব না, বা আমরা কি সিঙ্গেল রিলিজ করব বা করব না, বা মিউজিক ভিডিও, এই তিনটেই তো বেসিক্যালি মেন। তো আমরা এখান থেকে একটা ডিসিশন আপাতত এসেছি, এরপরে হয়তো চেঞ্জ হবে জিনিসটা। আমরা সিঙ্গেল রিলিজ করব, মে মাসে আমাদের ফার্স্ট সিঙ্গেল আসছে, আর মিউজিক ভিডিও একসাথে, এই দুটোর কথা আমরা বলতে পারি। সিঙ্গেল রিলিজটাকে আমাদের মানে মেন টার্গেট, ঠিক আছে, মানে এটা একটার পর একটা সিঙ্গেল আসবে, আর ফার্স্ট সিঙ্গেলটা মে মাসে আসবে, মে মাসের একদম শেষের দিকে। আর মিউজিক ভিডিও তো আসবে, মিউজিক ভিডিও শুটে সিঙ্গেলটা রিলিজ করুক, তারপর মিউজিক ভিডিও ওই গানটার অবশ্যই বেরোবে। কোন গান এখন বলবো না, গানটা নিয়ে কাজ করি, আর করছি বেসিক্যালি করছি, মানে করি মানে করছি। তো এই গানটাই ফার্স্ট আসবে, তো সেটার মিউজিক ভিডিও ধরে নাও ওই জুন মাস নাগাদ আসবে, একটু টাইম লাগবে, কিন্তু অ্যালবামের প্ল্যানিং আমি এত তাড়াতাড়ি করবো না। তো তোমরা তাহলে শেষ করো একটা গান শুনিয়ে। হ্যাঁ, এটা ওসি শোনা, আমাদের শেষ গানটা একটা ওসি দিয়ে শেষ। আমরা স্কোয়ারার তো আর ইন্টারেস্টেড নই অন্য কারোর গান শুনতে, মাত্র নিজের গান শোনা। ভবের তরে নিয়ে মরি
দে সুখ সুখ দিয়ে যা তুই আমায় এ কোন ভাবের তরি নিয়ে মরি রোজের জ্বালা যন্ত্রণা দে সুখ সুখ দিয়ে যা তুই আমার প্রিয়া আপন মনে নাও নিয়ে যায় কোনখানে আমার প্রিয়া আপন মনে নাও নিয়ে যায় কোনখানে আমি অকুল সাগরে যে খুঁজি আমি অকুল সাগরে যে খুঁজি দেখি তার দেখা নাই তার দেখা নাই দে দে সুখ সুখ দিয়ে যা তুই আমার এক যে বামুন বইতে গোজে মুসলমানে শুধুই রোজায় মজে এক যে বামুন বইতে গোজে মুসলমানে শুধুই রোজায় মজে নগর বাউল তরে খোঁজে নগর বাউল তরে খোঁজে কংক্রিটের ইট ভাটায় দে দে সুখ সুখ দিয়ে যা তুই আমায় দে দে সুখ সুখ দিয়ে যা তুই আমায় দে দে সুখ সুখ দিয়ে যা